ওইটা এডিট করার সময় আমরা করে নিলাম, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, ভাই, এখন দেখাচ্ছে। আমাদের মনে হয় পার্টিসিপেন্ট আসা শুরু করেছে। হ্যাঁ মিনময় সরকার, আব্দুল্লাহ মাহিন, তারিকা জামান। হ্যাঁ। আমি সুব্রত তালুকদার, আমার সুনামগঞ্জ। আর হ্যালো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার? আমি আমি সুব্রত তালুকদার, হোম টাউন সুনামগঞ্জ। আর হচ্ছে আমি শাহজালাল ইউনিভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে আছি, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তারিকা জামান। হ্যালো তারিকা জামান, আপনি শুনতে পাচ্ছেন? মিনময় সরকার। হ্যালো, জি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি মৃন্ময় সরকার। আমি বর্তমানে ট্রিপলি ডিপার্টমেন্ট করতেছি, 4th ইয়ারে। আর বর্তমানে আমি IEEE চেয়ারপারসন আর কি। আচ্ছা। আব্দুল্লাহ মাহিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ আল মাহিন, আমার হোম টাউন গাজীপুর। আমি এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার। আর ডিপার্টমেন্ট হলো সিভিল। গাজীপুরের জয়দেবপুর। জয়দেবপুরের কাছে। আপনি কোথায় পড়াশোনা করেছেন, স্কুল কলেজ? স্কুল ছিল রানী বিলাসবনী, আর কলেজ ছিল গাজীপুর মেট্রোপলিটন কলেজ। আপনি? আমার স্কুল ছিল রানী বিলাসবনী, কলেজ ছিল গাজীপুর ক্যান্টনমেন্ট। আচ্ছা, ভালো। তো আর রাইসুল কিবরিয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখা। হ্যাঁ, আপনি রাইসুল কিবরিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি।
আচ্ছা আমি মোহাম্মদ রাইসুল কিবরিয়া, হোমটাউন ঢাকায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটি থেকে মাস্টার্স করতেছি। আচ্ছা ধন্যবাদ। আম, ন- নাজিলা আলম। হ্যালো এভরিওয়ান, আমি নাজিলা আলম। আমার হোম টাউন কিশোরগঞ্জ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে পড়ছি। অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছিলাম, যেটা আপাতত স্থগিত আছে। আচ্ছা ধন্যবাদ। কোভিড সিচুয়েশন আনফরচুনেট। আচ্ছা হানি নামে কাউকে আমি দেখতে পাচ্ছি এখানে। হানি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আফরোজা বিনতে জামান তমা। দুঃখিত, আপনার কথা আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জান্নাতুল মুকাররমা, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইপি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়ছি। আচ্ছা ধন্যবাদ। নিথিকা। হ্যালো নিথিকা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো নিথিকা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। আচ্ছা, আমি নিধিকা দত্ত, ফিজিক্স ডিপার্টমেন্ট, সাস্টের মাস্টার্স সেকেন্ড ইয়ার, সরি সেকেন্ড সেমিস্টার। আচ্ছা ধন্যবাদ আপু আপনাকে। শ্রাবণ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো শ্রাবণ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আহসান জাজিব। হ্যালো আহসান জাজিব, আপনি কি শুনতে পাচ্ছেন? আর সার্চ সায়েন্স অ্যারেনার মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে আছি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিতে পারি? হ্যাঁ শিওর। আমি তালিকা জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, পদার্থবিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ। আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, আর এমনিতে আমি ঢাকায় থাকি। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে নাসরুল্লাহ ভাই আপনি শুরু করে দেন আপনার পরিচয়টা দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমি মোহাম্মদ নাসরুল্লাহ। আমি বাংলাদেশের বাসা হচ্ছে গাজীপুরে। আছি এখন অ্যালবার্টাতে, কানাডা। আমি পিএইচডি শুরু করেছি লাস্ট জানুয়ারিতে, বেশি দিন হয়নি, অলমোস্ট 6 মান্থ। আমি পিএইচডি করছি অনকোলজির উপর, ক্যান্সার সায়েন্স, ব্রড সায়েন্স। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং এন্ড পাবলিশিং। তো এখানে আমাদের পার্টিসিপেন্ট অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি আইদার অনার্স শেষ দিকে অথবা অনেকে মাস্টার্স আছেন। তো আমি আমার ধারণা যে সবাই এই ব্যাপারটার সাথে কম বেশি পরিচিত। তো আজকে আপনাদের সাথে জাস্ট
সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং এবং পাবলিশিং এই আইডিয়া গুলো কিভাবে কি করা যায়, জাস্ট আই থিঙ্ক ইটস এ নলেজ শেয়ারিং সেশন। এটা কোনো নলেজ গিভিং সেশন না। তো আপনাদের যেহেতু এটা সামার ইন্টার্ন হিসেবে আপনারা পার্টিসিপেট করছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এখানে এখন একদম সকাল। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করব। জি বলেন। হ্যালো। আচ্ছা, তো একজনের সাথে পরিচিত হয় না, আমাদের সভাপতি রাকিব হোসেন, উনি আছেন জি আমাদের জি মাঝে। জি, অবশ্যই। তো রাকিব ভাই আপনি যদি কিছু বলতেন। হ্যালো রাকিব ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাকিব হোসেন, এখন হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের মাস্টার্স ফার্স্ট সেমিস্টার। এখন আমাদের ভার্সিটির নিয়ম অনুযায়ী ফার্স্ট সেমিস্টার শেষ, কিন্তু যদিও অনার্সের রেজাল্ট পাই নাই, আর সফট সায়েন্স এর প্রেসিডেন্ট হিসেবে আছি। আর আমি নাসরুল্লাহ ভাইকে অনুরোধ করবো হচ্ছে তার কথাবার্তায় শুরু করতে। ধন্যবাদ ধন্যবাদ। জি, তো আজ পার্টিসিপেন্ট যারা আছেন, তো সবাই যেহেতু আপনারা বিভিন্ন অনার্স মাস্টার্স বিভিন্ন পর্যায়ে অধ্যয়ন করছেন, তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই জ্ঞানটুকু আমরা কোন কাজে লাগাবো। বর্তমানে পড়াশোনার কয়েকটা উদ্দেশ্য থাকে। কারো উদ্দেশ্য থাকে পড়াশোনা করা এই জন্য যে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাওয়া যাবে। সেই চাকরিটা কয়েক ধরনের হতে পারে। কিছু চাকরি আছে একাডেমিক টাইপের, যেমন আমাদের মাস্টার মশাইরা আছেন। তো ভার্সিটি লেভেলের যেই প্রফেসররা আছেন কিংবা আমাদের যেতে হলে সায়েন্টিফিক রাইটিং পাবলিশিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরো কি অন্য কিছু শাখা রয়েছে, যেমন বর্তমানে বাংলাদেশে বিসিএস ভেরি হট টপিক। আমার ধারণা ওদিকে যাদের ইচ্ছা, সেই ক্ষেত্রে সায়েন্টিফিক রাইটিং পাবলিশিং আমার মনে হয় তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও আরো কিছু অনেকে হয়তোবা ব্যবসাতে চলে যাবেন জাস্ট পড়াশোনাটা এই কারণেই। আমাদের বাংলাদেশে আরো কিছু প্রবণতা রয়ে গেছে যে বিশেষ করে আপুদের ক্ষেত্রে ভালো শিক্ষিত হলে ভালো একটা বর পাবে, যদিও এটা অনেকটা কমে এসেছে। তো দেয়ার আর ডিফারেন্ট পারপাসেস, রাইট? তো যদি আমার পারপাস হয়ে থাকে উচ্চশিক্ষা, এবং সেটা যদি আমি অবশ্যই গবেষণার দিকে লাগাতে চাই, এবং সেটা যদি আমার ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান কাইন্ড, তাহলে গবেষণাতে যুক্ত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবং গবেষণাতে যে আমি যুক্ত আছি কি না এটার প্রমাণ হচ্ছে আমার অ্যাকমপ্লিশমেন্ট ইন সায়েন্টিফিক ওয়ার্কস। আমার সায়েন্টিফিক ওয়ার্কস এ অ্যাকমপ্লিশমেন্ট, এটা আমি আই ডু এ লট অফ সায়েন্স, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে রিয়েলি আই এম ইনভলভ। এটা প্রমাণ করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। আপনি আপনার গবেষণা কর্ম প্রেস কনফারেন্সে দিতে পারেন। আপনি আপনার গবেষণা কর্ম বিভিন্ন প্রেস্টিজিয়াস জার্নালস আছে সেগুলোতে পাবলিশ করতে পারেন। প্রতি বছর দেশে এবং বিদেশে প্রচুর কনফারেন্স হয়। সেই কনফারেন্সে আপনি আপনার পেপার প্রেজেন্ট করতে পারেন। তো আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই পেপার রাইটিং এর ব্যাপারটা। আপনার রাইটিং যত ভালো হবে আপনার গ্রহণযোগ্যতা তত ভালো হবে। তো আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? হ্যাঁ ভাই, আপনি শেয়ার করতে পারবেন এখন। আহ,
ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কি, শেয়ার হয়েছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে আমার সায়েন্সে আমার ইনভলভমেন্ট কতটুকু এটা প্রমাণ করার জন্য আমার সবচেয়ে বড় যেই অবলম্বন সেটা হচ্ছে আমার সায়েন্টিফিক রাইটিং। এবং সায়েন্টিফিক রাইটিংটা এটা আহ, গুরুত্বপূর্ণ এই কারণে যে সায়েন্টিফিক রাইটিং এর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমি গ্রেটার সায়েন্টিফিক কমিউনিটিতে আমাকে প্রেজেন্ট করার সুযোগ অনেকাংশে কম পাবো। তো গ্রেটার সায়েন্টিফিক কমিউনিটিতে আমার অ্যাক্সেস যাতে বাড়ে এবং আমি যেন আমার কাজগুলোকে ভালোভাবে প্রকাশ করতে পারি, সেই জন্য অবশ্যই আমার রাইটিংটাকে ভালো হতে হবে। তো রাইটিং, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রাইটিং। বর্তমানে আগে ছিল বিভিন্ন বড় বড় উপন্যাস ছিল, তারপরে বিভিন্ন কবিতা লেখা ছিল, এবং স্টিল দে আর গোয়িং, যেটাকে আমরা বলে থাকি লিটারারি রাইটিং। তারপরে রয়েছে আমাদের ফেবু সাহিত্য। ফেবু সাহিত্যে প্রচুর গবেষণা কর্ম দেখা যায়। তারপরে রয়েছে বিভিন্ন আহ, আমাদের যে নিউজ পেপারের যে আর্টিকেল গুলো, এই রাইটিং। তো এই প্রত্যেকটা রাইটিং এর সাথে সায়েন্টিফিক রাইটিং এর বেশ কিছু মিল অমিল দুটোই আছে। সো আমাদের দুটোকে ডিস্টিংগুইশ করে আগাতে হবে। তো সায়েন্টিফিক রাইটিং কে আমরা যদি জাস্ট শর্ট ফর্মে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে ইটস এ টাইপ অফ টেকনিক্যাল ফর্ম অফ রাইটিং, এন্ড ইট ইজ ওটা চলে গেছে। তো সায়েন্টিফিক রাইটিংটা হচ্ছে মেইনলি সায়েন্টিফিক কমিউনিটিস কিভাবে আমি গ্রেটার রিচ করতে পারি, সেই জন্য এটা লেখা হয়। এবং সায়েন্টিফিক রাইটিংটা কয়েক ধরনের হতে পারে। অরিজিনাল রিসার্চ আর্টিকেল, একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল বলতে বোঝায় যে গবেষণাটা আমি নিজে করেছি এ টু জেড, এবং আমি নিজেই এই গবেষণার সম্পূর্ণ রেজাল্ট নিজে জেনারেট করেছি, এবং সেই রেজাল্টকে আমি ইন্টারপ্রিট করে সায়েন্টিফিক কমিউনিটির কাছে আমি এটা প্রেজেন্ট করতেছি যে এই কাজটা আমি করছি, এই কাজটার রেজাল্ট এই। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে রিভিউ আর্টিকেল। রিভিউ আর্টিকেল বলতে সাধারণত বোঝায় যে অনেকগুলো কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর অনেকগুলো গবেষণা হয়েছে, সেই গবেষণাগুলোকে আমি একত্রিত করে আমি নতুন কিছু একটা নভেলটি আমি চাচ্ছি যে অন্যান্য আমার সায়েন্টিফিক কমিউনিটিস এর আদার্স যারা মেম্বার আছেন তারা যে প্রিভিয়াস ফাইন্ডিংস গুলো পেয়েছেন, সেই ফাইন্ডিংস গুলোকে যদি আমি একত্রিত করে নতুন একটা মেসেজ জেনারেট করতে পারি এবং সেই মেসেজটা যদি আমি কনভে করতে পারি, সেটাই হচ্ছে রিভিউ আর্টিকেলের উদ্দেশ্য। এছাড়া আরো কিছু আর রয়েছে ব্রিফ আর্টিকেল, পলিসি আর্টিকেল, মেথড ডেভেলপমেন্ট আর্টিকেল। মেথড ডেভেলপমেন্ট আর্টিকেল হচ্ছে সাধারণত নর্মালি রিসার্চ আর্টিকেলে আমরা যেটা করি, আমরা রিসার্চ করতে গিয়ে আমাদের বেশ কিছু মেথডস ফলো করতে হয়। অ্যাকচুয়ালি যে মেথডস গুলো আমাদের নিজেদের তৈরি করা না, সেই মেথডস গুলো প্রিভিয়াস কোন স্কলাররা করেছেন, আমরা সেই মেথডস গুলোকে ফলো করি এবং সেই মেথডস গুলোকে আমরা জাস্ট সাইট করে অ্যাকনলেজ করে আমরা আমাদের গবেষণায় সেটাকে ফলো করি এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্ট জেনারেট করি। বাট মেথড আর্টিকেল এটা হচ্ছে এমন কোন মেথড যেটা আমি নিজেই ফার্স্ট করতেছি, এটা এই মেথডটা অন্য কেউ করেননি আগে। তো এরকম কোনো কাজ করলে সেটাকে আমরা মেথড আর্টিকেল হিসেবে সাবমিট করতে পারি। তো there are different ways to write scientific writing. এবং আমি যখন একটা সায়েন্টিফিক রাইটিং শুরু করতে যাব,
আমার ফার্স্ট খেয়াল রাখতে হবে যে আমার অডিয়েন্স কারা, আমি কি উদ্দেশ্যে লিখছি এবং আমি কিভাবে লিখছি। সাপোজ আমি যদি একটা সায়েন্টিফিক রাইটিং এর একটা হচ্ছে পাবলিশিং ইন ডিফারেন্ট জার্নালস এর ক্ষেত্রে আমি যে প্রকারভেদগুলো বললাম সেগুলো। এছাড়া আরো কিছু টাইপস আছে যেগুলো আহ, হচ্ছে যে আমি কোনো যদি কনফারেন্সে আমার গবেষণা কর্মকে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমার হচ্ছে কনফারেন্স পেপার সাবমিট করতে হয়। কনফারেন্স পেপারে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আকারে অনেক সময় সাবমিট করা যায়, অনেক সময় সাবমিট করা যায় ইন ডিটেল। কিছু কিছু ক্ষেত্রে এটা পোস্টার প্রেজেন্টেশন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটা ওরাল প্রেজেন্টেশন হতে পারে। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ। সায়েন্টিফিক রাইটিং এর আরো যে কিছু ক্ষেত্রগুলো রয়ে গিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গ্র্যান্ট রাইটিং, বিকজ সায়েন্স চলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ফান্ডিং, এবং ফান্ড ছাড়া বিশেষ করে সায়েন্স সায়েন্সের যে আমার যে মেথড এন্ড ম্যাটেরিয়ালস পার্টে আমার একটা গবেষণা করতে গেলে আমার একটা ল্যাব ফ্যাসিলিটি লাগবে, সেই সাথে আমার প্রচুর পরিমাণে রিয়েজেন্ট লাগবে, সেই আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমার যারা ল্যাব মেম্বার আছেন তাদের অনারিয়ামের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে আমার একটা ল্যাব ফ্যাসিলিটি রান করতে গেলে আমার প্রচুর ফান্ডিং দরকার। এই ফান্ডিং গুলো আসে বিভিন্ন অর্গানাইজেশন থেকে। তো তাদেরকে কনভিন্স করার জন্য আমার একটা পন্থা হচ্ছে, সেটা হচ্ছে গ্র্যান্ট রাইটিং। এবং এই সায়েন্টিফিক গ্র্যান্ট রাইটিং গুলো ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ সায়েন্টিফিক রাইটিং, যেটাকে আমরা অনেক সময় অমিট করে দেই। আমরা জাস্ট মনে করি সায়েন্টিফিক রাইটিং মিনস সাম অরিজিনাল রিসার্চ ওয়ার্ক অর সাম peer review articles in different journals, but গ্র্যান্ট রাইটিং যে একটা সায়েন্টিফিক রাইটিং এর পার্ট, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমরা যখন একটা সায়েন্টিফিক রাইটিং এ যাওয়ার আগে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি আগের স্লাইডে বলে এসেছি যে এটার অডিয়েন্স কারা হবে। তো যেহেতু সায়েন্টিফিক রাইটিং এর মেইন অডিয়েন্স আদার সায়েন্টিস্টরাই হবে, তো আমার স্ট্যান্ডার্ডটা সেই মাপেরই হতে হবে যেন আমার আদার সায়েন্টিস্টরা সেটাকে বুঝতে পারেন। আমার লেখাটা অবশ্যই কনসাইজ এবং প্রিসাইজ হতে হবে। আপনারা অবশ্যই জানেন যে কনসাইজ এবং প্রিসাইজ এর মধ্যে দুটো পার্থক্য রয়েছে। আমার কনসাইজ মিন্স আমি সাকসিংটলি এটাকে উপস্থাপন করব, এবং প্রিসাইসলি হচ্ছে যে আমি কোনো এক্স্যাক্টলি আমি যা বলতে চাচ্ছি আমি সেটাই যেন উপস্থাপন করি। আমি যেন সাপোজ আমি আম বুঝাতে যাচ্ছি, আমি যেন আমি বলি, আমি যেন অন্য কোনো ফ্রুটস কে মিশিয়ে টিশিয়ে না বলি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং আমার লেখাটা অবশ্যই উইদিন দ্য আদার কনটেক্সট অফ আদার পাবলিশড ওয়ার্কের মধ্যে হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সায়েন্টিফিক রাইটিং এবং লিটারারি রাইটিং এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে সায়েন্টিফিক রাইটিং এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার সায়েন্সকে আমি একটা গবেষণা করে যা পেয়েছি সেই গবেষণা কর্মটাকে আমার সায়েন্টিফিক কমিউনিটির কাছে তুলে ধরতে হবে একটা স্পেসিফিক মেসেজের মাধ্যমে, এবং আমার এই স্পেসিফিক মেসেজের পিছনে যথেষ্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যথেষ্ট রেফারেন্স থাকতে হবে। কিন্তু একটা লিটারারি ওয়ার্কে, একটা সাধারণ উপন্যাসে সেটা প্রযোজ্য নাও হতে পারে। একটা লিটারারি রাইটিং এ সাধারণত প্রধান উদ্দেশ্য হয়ে থাকে এন্টারটেইনমেন্ট, টু এন্টারটেইন দ্য রিডার। তো সেই ক্ষেত্রে যে মেইন পার্থক্যটা সেটা হচ্ছে যে একটার লেখার মধ্যে আমার রেফারেন্স ইম্পর্টেন্ট, আরেকটা লেখার মধ্যে রেফারেন্স ইজ নট ইম্পর্টেন্ট। একটা লেখার মধ্যে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার ডিফারেন্ট পিপলকে, ডিফারেন্ট
অর্গানাইজেশনকে আমার অ্যাকনোলেজ করতে হচ্ছে, আরেকটা রাইটিং এর ক্ষেত্রে দ্যাটস নট ম্যান্ডেটরি। তারপরে সায়েন্টিফিক রাইটিং এবং লিটারারি রাইটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সায়েন্টিফিক রাইটিং আমি যখন পাবলিশ করতে যাব, আমি জাস্ট কোনো একটা জার্নালে সাবমিট করে দিলাম আর পাবলিশ হয়ে গেল, জিনিসটা ঠিক এমন নয়। সাধারণত সায়েন্টিফিক রাইটিং গুলো একটা পিয়ার রিভিউড প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেটা অনেক সময় ব্লাইন্ড হয়, সেটা অনেক সময় নন ব্লাইন্ড হয়। আমি একটা জার্নালে একটা পেপার সাবমিট করার পর পেপারটা বেশ কয়েকজন, কিছু কিছু ক্ষেত্রে 2 জন, কিছু কিছু ক্ষেত্রে 4 জন 5 জন রিভিউয়ারের কাছে যায়, এবং রিভিউয়াররা সাধারণত আমি যে বিষয়ে লিখেছি সাধারণত ওই বিষয়ের উপর এক্সপার্ট থাকেন। তো রিভিউয়ারদের কাজ হচ্ছে যে আমি যেই লেখাটা সাবমিট করেছি জার্নালে, সেই লেখাটাকে সায়েন্টিফিক্যালি পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ে দেখা এবং এটার প্রনস এন্ড কনস খুঁজে বের করা, এবং এর সিগনিফিকেন্ট কি কি ফ্লস আছে সেটা খুঁজে বের করা, এবং সেটা ফার্দার কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন সেগুলো সাজেস্ট করা। তো পিয়ার রিভিউয়াররা যদি দেখেন যে আমার রাইটিং এ যথেষ্ট পরিমাণ ব্যাকগ্রাউন্ড রয়েছে, যথেষ্ট পরিমাণ রেফারেন্স রয়েছে, এবং আমার কাজ সেটা সায়েন্টিফিক কমিউনিটিতে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারবে, ইটস এ নভেল ওয়ার্ক, সাধারণত সেই ক্ষেত্রে তারা মাইনর কিছু কমেন্ট দিয়ে দেন এবং বলে দেন যে এগুলো আপনি কারেক্ট করলে জাস্ট এডিটরকে সাবমিট করে দেন, দেন এডিটরের কাজ হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া। বাট সেটা যদি জার্নালের ক্রাইটেরিয়া মিট না করে, আমার রাইটিং এ যদি যথেষ্ট পরিমাণ ব্যাকগ্রাউন্ড না থাকে, যথেষ্ট পরিমাণে এক্সপ্লেনেশন না থাকে, এবং আমার ফ্লস যদি খুব বেশি হয়, তাহলে দুটো কাজ হতে পারে, আইদার তারা মেজর রিভিশন দিতে পারেন অথবা তারা বলতে পারেন যে সরি, ইউর ওয়ার্ক ইজ নট সুইটেবল ফর দিস জার্নাল, জাস্ট রিজেক্ট। সো এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা কিন্তু লিটারারি ওয়ার্কে ম্যান্ডেটরি না। লিটারারি ওয়ার্কে একজন জাস্ট লিটারারি রাইটার লিখলেন এবং উনি ওনার লেখাই বারবার জাস্ট রিভাইজ করে উনি ওনার একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করলেন, উনি ওনার একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে তারপর জাস্ট উনি ওনার মতো করে ছাপিয়ে নিলেন। এক্ষেত্রে ওনার পূর্ণ স্বাধীনতা রয়েছে যে উনি ওনার লেখাটা পাবলিশ করবেন। এখন এটা পাঠক কিভাবে নিবে এটা পাঠকের ব্যাপার, বাট ওনাদের কমিউনিটিতে এটার এরকম পিয়ার রিভিউ প্রসেসটা খুব একটা ইম্পর্টেন্ট না। রাইটিং এর ক্ষেত্রে আমরা যখন জার্নাল চুজ করব তখন আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল, আমি কোন ধরনের জার্নাল চুজ করব। আমাদের বাংলাদেশে যারা আমরা গবেষণা করি সেই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে বিশেষ করে আমরা অনার্সে থাকার সময় যখন খুবই আগ্রহ ভরে গবেষণাতে যুক্ত হই কিংবা হওয়ার চেষ্টা করি, তারপর গবেষণা কাজ করি, গবেষণা কাজ করার পর আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আসে সেটা হচ্ছে আমরা এটা কোথায় পাবলিশ করব। তো আমরা সবচেয়ে বেশি মিসগাইডেড হই একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমরা জার্নাল চুজ করতে ভুল করি। আমরা কোন জার্নালটা চুজ করব, কোন জার্নালটা আসলে আমার কাজের সাথে যায়, তারপর হচ্ছে এই জার্নালটা আসলে ভালো কি ভালো না, এই জার্নালটা ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে কি নাই, থাকলে সেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর কত, তারপর হচ্ছে সেই জার্নালটা আদৌ প্রিডেটরি জার্নাল নাকি না ভালো জার্নাল, এই বিষয়ে আমাদের খুব কম একটা ধারণা থাকে, এবং সাধারণত যেটা হয়ে থাকে আমরা আমাদের সিনিয়রদের থেকে খুব বেশি একটা ধারণাও পাই না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা চুজ করতে হবে যে আমরা ফার্স্ট অফ অল ভালো কিছু পাবলিশার দেখতে পারি। সাধারণত ভালো পাবলিশাররা
প্রিডেটরি জার্নাল খুব বেশি একটা পাবলিশ করে না, যদিও এক্সেপশন রয়ে গেছে। ভালো কিছু পাবলিশারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্প্রিঞ্জার নেচার, দেন আছে এলসভিয়ার, দেন আছে রিসেন্টলি বেনথাম সায়েন্সেস, দেন সেজ পাবলিকেশনস, দেন ওয়াইলি, ওয়াইলি আছে, আরো এরকম এই পাবলিশাররা মোর দেন 5000 জার্নাল, এই পাবলিশারগুলো 5000 এর বেশি জার্নাল রয়ে গেছে। তো সাধারণত এই পাবলিশারদের জার্নালগুলো বেশ ভালো থাকে, তারপরও এর মধ্যে কিছু বাজে জার্নালও রয়ে গেছে। তারপর আমাদের ওয়েব অফ সায়েন্সে গিয়ে আমাদের দেখতে হবে যে জার্নালটা আসলে ওয়েব অফ সায়েন্সে লিস্টেড কিনা। তারপর হচ্ছে আমাদের সিমাকগোতে গিয়ে দেখতে হবে যে এর সাইটেশন ম্যাট্রিক্স কেমন। যদি সাইটেশন ম্যাট্রিক্স ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে ইমপ্যাক্ট ফ্যাক্টর ভালো হবে, এটার অ্যাকসেপ্টেন্স ভালো হবে। আর যদি সাইটেশন ম্যাট্রিক্স খারাপ হয় তাহলে একটা জিনিস হতে পারে, সাধারণত নতুন কিছু জার্নাল আসে যে জার্নালগুলো খুবই ভালো, কিন্তু মানে একদম নতুন থাকার কারণে তাদের হয়তো বা কখনো সাইটেশন ম্যাট্রিক্স হয়নি। তো সেই ক্ষেত্রে একটু জাস্ট ফোরকাস্ট করতে হয় যে হ্যাঁ এই জার্নালটা নতুন এসছে, বাট দে আর ডুইং ওয়েল, সো উইদিন 2 or 3 years they will reach in a good position. সেই ক্ষেত্রে লো সাইটেশনের জার্নালও চুজ করা যেতে পারে। তো সাধারণত আমরা বাংলাদেশে যারা গবেষণা করি আমাদের একটা চেষ্টা থাকে যে 1 থেকে 5 এই রেঞ্জের যে জার্নালগুলো, এই জার্নালগুলোকে টার্গেট করা। এর চেয়ে বড় জার্নালগুলো টার্গেট করতে হলে কাজের মানও খুব ভালো হতে হয়। তো সেই ধরনের বিশেষায়িত কাজ বাংলাদেশে হয়, বাট সেটার অ্যামাউন্ট খুবই কম। তো সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের জার্নাল চুজ করা। জার্নাল চুজের মধ্যে আমার প্রচুর ফিল্টারিং করতে হবে, প্রচুর ফিল্টারিং করে তারপর অ্যানাদার অ্যাসপেক্ট হচ্ছে যে এই জার্নালটা আমার কাজের স্কোপের সাথে কতটুকু যায়। অনেক সময় আমরা অনেক জার্নাল চুজ করি যেটা অ্যাকচুয়ালি আমার কাজের অডিয়েন্সরা ওই জার্নালটা কম চুজ করে। আমি সাপোজ কাজ করি ফিজিক্সে, আমি ইমিউনোলজির একটা জার্নাল চুজ করলাম, তো এটা আমার সাথে স্কোপে যাচ্ছে না। তো প্রত্যেকের নিজের এরিয়ার যে স্পেসিফাইড জার্নালগুলো আছে সেগুলো চুজ করলে আমাদের রিডারশিপ, আমাদের সব পেপারের রিডারশিপও বেড়ে যায় এবং আমাদের পেপারগুলো সাইটেশন হওয়ার, আমি একটা পেপার লিখলাম, আমার পেপারটা যেন পরবর্তীতে সাইটেশন হয় সেটার সুযোগও বেড়ে যায়। তো পাবলিশিং এর জন্য আমি যখন লিখব তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে জার্নাল চুজ করা, দেন হচ্ছে প্রত্যেকটা জার্নালের রাইটিং স্টাইল, প্রত্যেকটা জার্নালের রাইটিং ফরম্যাট আলাদা। তো এই জন্য আমার যখন প্রথম কাজটা শেষ হয়ে গেল যে জার্নাল চুজ করলাম, দেন আমার চলে যেতে হবে ওই স্পেসিফিক জার্নালের অথর গাইডলাইন্সে। তো অথর গাইডলাইন্সে আমরা কিছু জিনিস দেখতে পাবো যে কিছু কিছু কভার লেটার নিডেড কিনা, ইজ এ কভার অর সাবমিশন লেটার নিডেড। সাধারণত এটা খুবই কমন, এটা কভার লেটার সব জার্নালেই লাগে। কভার লেটার ছাড়া জার্নাল আমি এখনো দেখিনি, তবে অবশ্যই থাকতেও পারে। Does the journal provide a manuscript template? Yes or not? It varies on publisher and specific journal. তবে যেমন ফ্রন্টিয়ার্স, তারপর সেজ, এদের বেনথাম, এই পাবলিশার গুলোর যে জার্নাল গুলো আছে এদের অধিকাংশ ক্ষেত্রে এরা ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট দেয়। তো ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট দিলে আমাদের লেখার খাটনিটা অনেকাংশেই কমে যায়। সেটা হচ্ছে যে ওখানে
ফরম্যাট দেয়াই থাকে। ফরম্যাটের মধ্যে কোন ফন্ট ইউজ হবে, ফন্ট স্টাইল কত হবে, দেন গ্যাপ কত হবে, প্যারাগ্রাফের গ্যাপ কত হবে, স্পেসিং কত হবে, মার্জিন কত হবে, সবকিছু দেওয়া থাকে। আমি জাস্ট আমার লেখাটাকে ওই জায়গায় জাস্ট ইম্পোজ করে দিলেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মানে অতিরিক্ত কোনো খাটুনি করতে হচ্ছে না। আর যাদের ক্ষেত্রে টেমপ্লেট দেওয়া থাকে না তাদের ক্ষেত্রে স্পেসিফিক বলা থাকে যে আপনি এই ফন্ট ইউজ করবেন, এই ফন্ট সাইজ ইউজ করবেন, এই ফন্ট স্টাইল ইউজ করবেন, আপনার গ্যাপ এত থাকবে, আপনার মার্জিন এত থাকবে। তো সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে সাইটেশন ফরম্যাট। প্রত্যেকটা জার্নালের সাইটেশন ফরম্যাট নিজস্ব। তো অবশ্যই আমার দেখতে হবে যে আমার আমি যে জার্নালটাকে টার্গেট করেছি ওই জার্নালটা অ্যাকচুয়ালি কোন সাইটেশন ফরম্যাট ইউজ করে। তো there are different types of citation format like American Medical Association, Chicago, and many others, Vancouver. So আমি আমার ইন্টেন্ডেড জার্নাল অ্যাকচুয়ালি কোন ফরম্যাট চাচ্ছে আমার লেখাটার মধ্যে, টোটাল লেখাটার মধ্যে আমার ওই ফরম্যাটই ইউজ করতে হবে, অন্য ফরম্যাট ইউজ করা যাবে না। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে কোন টাইপের ফাইল তারা অ্যাকসেপ্ট করে। কিছু কিছু জার্নাল আছে তারা প্রিফার করে ল্যাটেক্স, কিছু কিছু জার্নাল আছে তারা প্রিফার করে পিডিএফ, কিছু কিছু জার্নাল আছে প্রিফার করে এমএস ওয়ার্ড ডকুমেন্ট। এখানেও পার্থক্য আছে। কিছু কিছু জার্নাল বলে যে আপনি আপনার টোটাল রাইটিং, ফিগার্স, টেবলস, এভরিথিং ইন এ সিঙ্গেল ফাইল ইন এমএস ওয়ার্ড আপনি দিয়ে নেন। আবার অনেকে বলে যে না, আপনি আপনার রাইটিংটা পিডিএফ ফরম্যাটে দেন, বাট আপনার ফিগার্সটা আপনি এমএস পাওয়ার পয়েন্টে দেন, আপনার টেবলস গুলো আপনি এমএস ওয়ার্ডে দেন। সো জিনিসগুলো জেনারেলাইজ না, জিনিসগুলো একেবারেই জার্নাল টু জার্নাল স্পেসিফাইড। সো আমাদের সেই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট রিকোয়েস্টেড, এটা ভ্যারি করে। কিছু কিছু জার্নাল তাদের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট একটা হচ্ছে যে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, কিছু কিছু জার্নালে লাগে না, আবার কিছু কিছু জার্নালে এটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো it's all about the requirements of that particular journal according to their author guideline. তো এখন আমরা জার্নাল চুজ করলাম এবং জার্নালের ফরম্যাট আমরা শিওর হলাম যে আমরা কিভাবে কাজ করব। এখন আমরা আমাদের লেখা শুরু করতে পারি। তো লেখা শুরু করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লেখাটা আমরা জানি যে এটা একটা সায়েন্টিফিক কমিউনিটির কাছে যাবে। তারপরও আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রাইটিংটা এক্সপার্ট এবং নোভিস দুই ক্যাটাগরি অ্যাক্সেস করতে পারেন। এটার আমার রাইটিং যেন এত কঠিন হয়ে না যায় যেন একজন নোভিসের পড়তে খুব কষ্ট হয়ে যায়, আবার এত মানে রাফ না হয়ে যায় যেন একজন এক্সপার্ট বোর্ড ফিল করেন যে এটা এত বাজে কোয়ালিটি কেন। সো আমাদের অবশ্যই একটা ব্যালেন্স মেনটেন করতে হবে এবং এর জন্য একটা সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে অ্যাভয়েডিং জার্গন। In scientific community, people don't like jargon. Just suppose আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছেন তারা হয়তোবা বুঝবেন যে একটা রাইটিং এ একজন যদি লেখে যে 16S RNA, that's enough for understanding. বাট আরেকজন যদি জাস্ট ওয়ার্ড কাউন্ট বাড়ানোর জন্য দ্য ব্যাকটেরিয়াল টেক্সোনমিক মার্কার জিন 16
এসআরএনএ এরকম করে জাস্ট বাড়ায়। তো সেই ক্ষেত্রে জাস্ট ইনক্রিজিং ওয়ার্ড that doesn't carry any extra value. এটা হচ্ছে ওয়াইলিতে একটা পেপার পাবলিশ হয়েছে যে তারা হাউ টু রাইট এ সায়েন্টিফিক আর্টিকেল। তো এই পেপারটাতে তারা টোটাল রাইটিংটাকে স্পেশালি যেই রাইটিং গুলো ইন্টেন্ডেড ফর পাবলিশিং সেই রাইটিংটাকে তারা এভাবে সাজিয়েছে। ফার্স্টে তারা আপনার লেখার ওপেনিং, দেন আপনি দেখাচ্ছেন যে কি নলেজ গ্যাপ আছে, দেন আপনি কি করলেন সেটা হচ্ছে আপনার গবেষণা কাজ, দেন হচ্ছে আপনার রেজলিউশন। তো এই জিনিসটা হচ্ছে আপনার টোটাল কাজের টোটাল এ টু জেড। তো এই জিনিসটাকে আপনি এই যে আপনার অ্যাকশন অংশটুকু, এই অ্যাকশন অংশটুকুকে আপনি নিয়ে আসলেন আপনার মেইন পেপারে। তো আপনার মেইন পেপারটা যদি অরিজিনাল রিসার্চ আর্টিকেল হয় তাহলে সেটা হবে এরকম: ইন্ট্রোডাকশন, মেথড এন্ড ম্যাটেরিয়ালস এন্ড মেথডস, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, ইমপ্লিকেশনস। যদি আপনার সেটা রিভিউ আর্টিকেল হয়, রিভিউ আর্টিকেলে আপনার ম্যাটেরিয়ালস এন্ড মেথডস থাকবে না, রেজাল্টস থাকবে না। সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে বিষয়টার উপর ডিসকাশন করছেন জাস্ট ওটার একটা টাইটেল হেড দিয়ে দিয়ে আপনি জাস্ট এগিয়ে যাবেন। তো গবেষণার প্রথম যেই অংশটা সেটা সাধারণত শুরু হয় যে আমার ম্যাটেরিয়ালস এন্ড মেথডস দিয়ে। ম্যাটেরিয়ালস এন্ড মেথডসটা আমি শুরু করি, সেটা হচ্ছে আমার কাজের যে এইম এন্ড অবজেক্টিভ, সেই এইম এন্ড অবজেক্টিভটা কে সামনে রেখে আমরা একটা হাইপোথিসিস নিয়ে আসি। একটা হাইপোথিসিস নিয়ে আসি। সাপোজ আমরা যে কোনো সাপোজ যদি ভেরি সিম্পলি আমি বলি, আপনারা যদিও মাস্টার্স লেভেলে আছেন অনেকে, তারপর আমি জাস্ট যদি বলি যে আপনি একটা হাইপোথিসিস দিলেন যে আপনার কি বলে একটা তরমুজ গোল, এটা আপনি হাইপোথিসিস দিলেন। সো আপনি এখন এটা প্রমাণ করবেন যে আপনি রিয়েলি আপনার হাইপোথিসিসটা ঠিক নাকি ঠিক না। তো এই জিনিসটা করার জন্য আপনি ম্যাটেরিয়ালস হিসাবে আপনি নিলেন কি, আপনি সাপোজ স্লাইড ক্যালিপার্স অথবা সিমিলার টাইপ অফ আপনি নিলেন। আপনি নিয়ে আপনি তারপর মেথডস হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স ইউজের কিংবা আপনার আদার্স যে মেজারিং ডিভাইস আছে সেগুলো ডিভাইস কিভাবে আপনি অপারেট করতে হয়, প্রিভিয়াস পেপারে কিভাবে ওরা স্পেসিফিক ওই ডিভাইসটাকে অপারেট করেছে, আপনি সেভাবে আপনার মেথডস ফলো করে আপনি তরমুজটা মাপলেন এবং মেপে আপনি প্রমাণ করলেন যে এটা গোল। গোল করার পর হচ্ছে আপনি রেজাল্ট পেলেন। তো সায়েন্টিফিক রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে যে আপনার ইমেজ জেনারেশন। তো আপনি যে কাজগুলো করলেন, আপনি সাপোজ প্রথমে একটা তরমুজের ছবি রাখলেন, ইমেজ 1, দেন আপনি একটা মেজারিং ডিভাইসের ছবি রাখলেন, ইমেজ 2, দেন আপনি কিভাবে মাপতেছেন, মাপার পর আপনি ইমেজ 3 দিলেন। আপনার যখন ইমেজ 3 হয়ে গেল, দেন আপনি প্রুফ করে ফেললেন যে আপনার তরমুজ গোল। দেন আপনি হচ্ছে আপনার রেজাল্ট লেখা শুরু করবেন অ্যাকর্ডিং টু ইউর ইমেজ, হাউ ইউ ইন্টারপ্রিটেড ইউর ইমেজ। কারণ আপনার ইমেজের মধ্যেই আপনি বর্ণনা করেছেন যে ফাইনালি দ্য তরমুজ ইজ গোল। তো সেই জিনিসটাকে আপনি এখন রেজাল্টে বর্ণনা করবেন। রেজাল্টে বর্ণনা করার পর দেন আপনি ইন্ট্রোডাকশনে আসবেন। এটা হচ্ছে আপনার কাজ। ইন্ট্রোডাকশনে মেইনলি 4টা পার্ট থাকে, যেই আমি একটু নেক্সটে যাই। ইন্ট্রোডাকশনে মেইনলি 4টা পার্ট থাকে। একটা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে নলেজ গ্যাপ, একটা হচ্ছে হিয়ার উই শো। সো জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড, এই দুটো জিনিস আপনার করতে হবে আপনি যখন গবেষণা শুরু করবেন তার আগেই। যে সাপোজ আমি ক্যান্সার সায়েন্সে আছি,
আমি একটা মলিকুল নিয়ে কাজ করতেছি। এই মলিকুলটা আমি সাপোজ এক্স মলিকুল নিয়ে কাজ করতেছি। এক্স মলিকুল আপনার ধরেন যে ক্যান্সার তো অনেক ধরনের আছে। সাপোজ এটা ব্রেস্ট ক্যান্সারে এক্স মলিকুলটা কাজ করে। এটা হচ্ছে একটা আমি হাইপোথিসিস করতেছি যে এই মলিকুলটা ব্রেস্ট ক্যান্সারে খুবই কার্যকর। তো আমার জেনারেল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্যান্সার। দ্যাটস এ ব্রড এরিয়া। ক্যান্সার এত ইম্পর্টেন্ট জিনিস, সেই ক্যান্সারে ওয়ান অফ দা মেজর কজ অফ ডেথ। এগুলো হচ্ছে আমার জেনারেল ব্যাকগ্রাউন্ড। দেন স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে অনেকগুলো ক্যান্সার টাইপের মধ্যে একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো থেরাপিউটিক ওয়েজ আছে। সাপোজ সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, ডিফারেন্ট ওয়েজ আছে। তার মধ্যে আমি আপনার হচ্ছে এক্স এই মলিকুলটাকে নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমার স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড। এই এক্সটা আসলে কি টাইপের মলিকুল, আসলে কখনো ক্যান্সার থেরাপিতে প্রিভিয়াসলি কাজ করছে কিনা, করলে কিভাবে করছে, তাদের কি কি অ্যাডভান্টেজ পাওয়া গেছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ পাওয়া গেছে, তাদের কি কি লিমিটেশনস রয়েছে, কি কি লিমিটেশনস ওভারকাম করলে এই এক্স কম্পাউন্ডটাই খুব ভালো কাজ করবে। এটা হচ্ছে আমার স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড। দেন আমরা যখন নলেজ গ্যাপে আসি, এই নলেজ গ্যাপে আমরা দেখাই এই যে আপনি একটু আগে বললাম যে লিমিটেশনস এবং হাউ টু ওভারকাম দেম, এটাই হচ্ছে নলেজ গ্যাপটা। ওই এক্স কম্পাউন্ডের কি কি লিমিটেশনস আছে এবং আমরা কিভাবে ওই এক্স কম্পাউন্ডটাকে ওই লিমিটেশন গুলো ওভারকাম করে দেন আমরা একটা ইফেক্টিভ মলিকুল হিসাবে কিংবা একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট হিসাবে আমরা নিয়ে আসতে পারবো। তো এই অংশটুকু আমরা মেথড এন্ড ম্যাটেরিয়ালস, রেজাল্ট এইগুলোতে যাওয়ার আগেই আমরা ঠিক করে ফেলি। বাট আমাদের যে হেয়ার উই শো এই পার্টটা আমাদের করতে হয় আপনার মেথড এন্ড ম্যাটেরিয়ালস এন্ড মেথডস এন্ড রেজাল্ট। এই পোর্শনটা আমার যখন শেষ হয়ে যায়, আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এক্স ইজ ইফেক্টিভ অর নট ইফেক্টিভ অর পার্শিয়ালি ইফেক্টিভ অর ফার্দার স্টাডিজ রিকোয়ার্ড। আমরা এই ধরনের একটা সিদ্ধান্তে যখন আসি, দেন আমরা লেখা শুরু করি হচ্ছে হেয়ার উই শো। সো আপনি ইন্ট্রোডাকশন যখন লিখতে যাবেন, আপনি কাজের শুরুতে এই ৩টা জিনিস আপনি ঠিক করে রাখবেন, বাট আপনার এই অংশটা লিখতে হবে কাজের লাস্টে। তাহলে আপনার লেখাটা সুন্দর হবে। তাহলে আপনার লেখাটা একটা স্টোরি ক্রিয়েট করবে। সায়েন্টিফিক রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমরা অনেক সময় ভাবি যে সায়েন্টিফিক রাইটিং মানে কাঠখোট্টা টাইপের রাইটিং, পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, অনেক কঠিন কঠিন শব্দ। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম নয়। সায়েন্টিফিক রাইটিং একটা জাস্ট লাইট স্টোরি এবং এটার একটা হারমোনি আছে। এবং আপনি যদি হারমোনি ক্রিয়েট না করতে পারেন, তাহলে আপনার রাইটিং কেউ পড়বে না এবং আলটিমেটলি যেটা হবে, আপনি একটা ভালো জায়গায় আপনার লেখাটাকে পাবলিশ করতে পারবেন না। আপনি যদি আসলেই আপনার লেখাটাকে ভালো কোনো জায়গায় পাবলিশ করতে চান, আপনার লেখাটাতে নভেলটি, সায়েন্টিফিক স্ট্রং ব্যাকগ্রাউন্ড যেমন জরুরি, আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্টোরি মেকিংটাও সমানভাবে জরুরি। আপনার স্টোরি মেকিং যদি আপনার অ্যাট্রাকটিভ না হয়, আপনার রিডার যদি আপনার লেখা পড়ে খেই হারিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আপনি আপনার লেখাটাকে ভালো কোনো জার্নালে অ্যাকসেপ্ট করানো আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আপনার লেখাটাকে প্রাণবন্ত করে তুলতে হলে আপনার একটা জাস্ট স্টোরি টাইপের করে আপনার সায়েন্টিফিক লেখাটাকে আপনার প্রেজেন্ট করতে হবে। সায়েন্টিফিক রাইটিং এ আপনার যেই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আপনার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যতগুলো স্টেটমেন্ট দিচ্ছেন, প্রত্যেকটা স্টেটমেন্টের আপনার স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে
আপনি কোনো জাস্ট আপনার মনে আসছে একটা কথা আপনি বলে দিলেন, এটা হবে না। কিংবা আপনি হয়তোবা কোথাও শুনেছিলেন কিন্তু আপনার কাছে রেফারেন্স নেই। আপনি এমন কোনো জিনিস সায়েন্টিফিক রাইটিং এ ইনক্লুড করতে পারবেন না। তারপর হচ্ছে যে আপনার রাইটিং এ আপনার কারা অথর হবে এবং কারা অথর হবে না সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আহ, আপনি গবেষণা করেছেন, আপনি গবেষণা করে আপনি আপনার পেপারটাকে ভালো একটা জায়গায় সাবমিট করবেন। ভালো একটা জায়গায় সাবমিট করতে হলে আপনার আহ, অনেক টাকা দরকার। কিছু কিছু জার্নাল আছে যারা $2000 $3000 পর্যন্ত এপিসি আর্টিকেল প্রসেসিং চার্জ নিয়ে থাকে। তো আপনার কাছে ওই টাকাটা নেই। আপনি আপনার কোনো বন্ধু কিংবা কোনো রিলেটিভস থেকে আপনি ওই টাকাটা নিলেন, নিয়ে আপনি সাপোজ ওই টাকাটা জার্নালকে জমা দিয়ে দিলেন। আপনার ওই বন্ধু কিংবা আপনার ওই আত্মীয় যদি এই শর্তে আপনাকে ওই টাকাটা দেয় যে আই নিড অথরশিপ, এটা আপনার সায়েন্টিফিক এথিক্স এ খুবই মানে অগ্রহণযোগ্য একটা বিষয়। আপনি তার ক্ষেত্রে যেটা করতে পারেন, সায়েন্টিফিক রাইটিং এ একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে অ্যাকনোলেজমেন্ট। আপনি অ্যাকনোলেজমেন্টে আপনার সেই ফ্রেন্ড কিংবা আপনার সেই রিলেটিভ কিংবা আপনার অন্য পরিচিত যে কেউ আপনি তাকে অ্যাকনোলেজ করতে পারেন যে ফিনান্সিয়ালি তারা আমাকে হেল্প করেছে। বাট দে ক্যানট, তারা এই অথর হতে পারে না। তারা অথর হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, অথর হওয়ার জন্য যে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া গুলো, তাহলে আপনার অথর তারা হতে পারবে যারা এই টোটাল গবেষণার সাথে আপনার আহ, এটার আইডিয়া জেনারেশনে সম্পৃক্ত ছিল, এটাতে যারা অ্যাক্টিভলি কাজ করেছে, এটাতে যারা রাইটিং এ পার্টিসিপেট করেছে এবং যারা এটা বারবার রিভিশনে কাজ করেছে, তারাই কেবলমাত্র এটার অথরশিপের ক্লেম করতে পারবে। সাপোজ আপনার ল্যাবে সনিকেটর নাই, আপনি সনিকেশনের জন্য পাশের একটা ল্যাবে গেছেন, গিয়ে সনিকেট করে নিয়ে আসছেন। জাস্ট পাশের ল্যাব থেকে আপনি এতটুকু হেল্প নিয়েছেন। আপনি যখন পেপারটা সাবমিট করতে যাবেন তখন পাশের ল্যাব থেকে আপনাকে বললো উই নিড অথরশিপ। দিস ইজ আনএথিক্যাল, টোটালি আনএথিক্যাল। আপনি আপনার রাইটিং এ অ্যাকনোলেজ করতে পারেন তাদেরকে যে ইয়েস উই ইউজ দেয়ার ইনফ্রাস্ট্রাকচার অর দেয়ার ফ্যাসিলিটি, উই থ্যাঙ্কফুল টু দেম। বাট আপনি তাদেরকে অথরশিপ দিতে পারেন না। সায়েন্টিফিক রাইটিং এ আপনার আরো যে ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার আহ, আগে এটা ছিল না। আগে মানুষ সাধারণত ইমেজ এত বেশি ম্যানিপুলেট করতো না। এখন খুব ঘন ঘন একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো ভালো জার্নাল, ইভেন স্প্রিং নেচারের পাবলিশিং এর যে ভালো নেচার সিরিজের জার্নাল, সেখানেও বেশ কিছু পেপার পাওয়া গেছে যেখানে তারা ইমেজ ম্যানিপুলেট করতেছে। সো এটা মানে এথিক্যালি খুবই অগ্রহণযোগ্য একটা বিষয়। আপনি অবশ্যই তাই প্রেজেন্ট করবেন যা আপনি করেছেন এবং যা আপনি পেয়েছেন। আপনার কাজকে আপনার অতিরঞ্জিত করার দরকার নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখন বেশ কিছু রিসার্চ অর্গানাইজেশন আসছে যারা সোললি রিসার্চ করে পাবলিশড রিসার্চ পেপারের ফ্ল বের করার জন্য। সো জাস্ট আমি একটা গবেষণা করলাম, আপনি কিছু সামহাও ম্যানিপুলেট করে আমি একটা পাবলিশ করে দিলাম, বাস আমি চিন্তামুক্ত। জিনিসটা এরকম না। এমনও দেখা যাচ্ছে যে নতুন কিছু ল্যাব আসছে যারা 10 বছর 15 বছর পুরান পাবলিশ যে ওয়ার্ক গুলো, সেই ওয়ার্ক গুলোকে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে অ্যানালাইজ করে দেখতেছে যে একটা পেপারে 10টা ফিগার আছে, 10টা ফিগারের মধ্যে 7টাই ম্যানিপুলেটেড। জাস্ট তারা 3টা মেইন ওয়ার্ক করছে আর বাকি 7টা হচ্ছে ইমেজকে আগে পিছনে, ডার্ক, লাইট, বর্ডার চেঞ্জ, এগুলো করে করে তারা নেচারে পাবলিশ করে ফেলছে। সো সায়েন্টিফিক কমিউনিটিতে আপনার সবচেয়ে স্ট্রং যেই বিষয়টা সেটা হচ্ছে এথিক্স। এবং এথিক্স এর পার্টটাতে আমরা সাধারণত বাংলাদেশে যারা গবেষণাতে আগ্রহী, এই পার্টটাতে আমরা মানে নজর অনেক পরে দিই।
বাট সায়েন্টিফিক কমিউনিটিতে ইনভলভ হওয়ার একদম জাস্ট প্রাথমিক কয়েকটা জিনিসের একটা হচ্ছে সায়েন্টিফিক এথিক্স। সো আমরা যদি আমাদের সায়েন্টিফিক এথিক্স কে সামনে না রেখে আগাই, তাহলে হয়তোবা আমরা বেশ কিছু পেপার করব, সেটা পাবলিশড হবে, বাট ডেফিনেটলি কোনো না কোনো এক সময় সেটা ধরা পড়বে, এবং ধরা পড়ার পর আপনার রিসার্চ ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আপনি হয়তোবা বিজনেসম্যান হিসেবে অনেক শাইন করতে পারবেন, কিংবা আদার্স অন্য কোনো ফিল্ডে অনেক শাইন করতে পারবেন, বাট রিসার্চ ফিল্ডে আপনার ভবিষ্যৎ খুবই অনিশ্চয়তার দিকে চলে যাবে। তো সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং নিয়ে আজকে এই ছিল আমার কথা বলার। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আরো কিছু জানার থাকে, আই এম ভেরি হ্যাপি টু লিসেন। হ্যাঁ, এমডি ওমর ফারুক, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আপনি শুধু আনমিউট করে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম আমার রাহমাতুল্লাহ। কোশ্চেনটা হচ্ছে, আমি বর্তমানে কয়েকটা রিভিউ পেপার নিয়ে কাজ করছি। তো আমি পেপারগুলো লিখতে গিয়ে যে প্রবলেমটা ফেস করতেছি, সেটা হচ্ছে কোন একটা অরিজিনাল পেপার যেটা আমি যাতে ডেসক্রাইব করতে যাচ্ছি, কিন্তু ওই পেপারটাই অন্য কিছু পেপারে অলরেডি ডেসক্রাইব করা আছে। সেক্ষেত্রে আমি যদি পেপারটা ডিসক্রাইব করতে যাই, তাহলে কি আমাকে সবগুলো পেপার সাইটেশন করতে হবে, নাকি অরিজিনাল পেপারটা সাইটেশন করলেই হবে? সাইটেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদম অরিজিনাল পেপারটাকে সাইট করা। আপনি মানে যে পেপারগুলো পড়তেছেন তারা হয়তো বা আরো পুরাতন পেপার সাইট করছে, সো আপনার উচিত হবে একদম যে মাদার সোর্স সেটাকে সাইট করা। দিস ইজ সাজেস্টেড। থ্যাংক ইউ। ইয়া, ইউ আর ওয়েলকাম। আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা হচ্ছে রাইজ হ্যান্ডে ক্লিক করে জানাতে পারেন। সায়েন্টিফিক রিসার্চের ব্যাপারে হেল্প হবে এমন ওয়েবসাইট। আমাদের কমেন্ট সেকশনে একটা কোশ্চেন আসছে যে বাংলাদেশের সায়েন্টিফিক রিসার্চ এর ব্যাপারে হেল্প হবে এমন গ্রুপ বা ওয়েবসাইট গুলো কি কি, কয়েকটার নাম যদি বলতেন। যে নাসরুল্লাহ ভাই, যদি আপনার এই বিষয়ে কোনো আইডিয়া থাকে। জি জি, এই বিষয়ে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আমরা তো সবাই পার্টিকুলার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কোনো ডিপার্টমেন্টের ছাত্র, ঠিক না? এবং আমার মনে হয় যে সবচেয়ে ভালো
ইয়ে হচ্ছে যে আমার ডিপার্টমেন্টে যে অনগোয়িং রিসার্চ প্রজেক্ট চলছে সেখানে নিজেকে ইনভলভ করা, সেই ক্ষেত্রে মনে হয় বেনিফিটেড হওয়ার সুযোগটা সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে কিছুদিন আগ পর্যন্ত যে ঢিল ঢিলেমি ছিল আমার মনে হয় সেটা অনেকটা কেটে গিয়েছে। এখন এখন সব বিশ্ববিদ্যালয়ে সব বিভাগেই এখন ভালো গবেষণা হচ্ছে আমি অ্যাজ ফার আই নো। তো আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন আপনারা, যেহেতু আপনারা এখন রানিং স্টুডেন্ট আছেন। আমি তো বাংলাদেশ থেকে এসেছি প্রায় আরো 6-7 বছর হয়ে গেছে। এই বিষয়ে হয়তোবা আমি একটা কথা সাজেশন দিতে জি পারি জি যে আমরা হচ্ছে জাস্ট সায়েন্সের না, যে হচ্ছে আমরা নিজেরাই আলাদা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে এসএসএ রিসার্চ এন্ড রিসোর্সেস নামে আমরা হচ্ছে একটা আলাদা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে বর্তমানে শুধু একটা ফেসবুক গ্রুপ হিসেবে আছে। ওইখানে হচ্ছে আমরা রিসার্চ রিলেটেড যত ধরনের কাজ আছে ওইগুলা ট্রাই করার চেষ্টা করতেছি। ওইটাতে হয়তোবা আমরা এই ছোট থেকে শুরু করছি, আশা করি সামনে ভালো কিছু দিতে পারবো। আর অন্যান্য গ্রুপ হয়তো কিছু থাকতে পারে, যে ওই নাসরুল্লাহ ভাই যেরকম বললো হচ্ছে যে ডিপার্টমেন্টের ওই ক্লাস ডিপার্টমেন্টে যে রিলেটেড কাজ হচ্ছে এগুলা সম্পর্কে হয়তোবা আরো ভালো আইডিয়া থাকতে পারে। যেমন ফিজিক্স ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টে কি কি কাজ হচ্ছে, ওই রিসার্চ রিলেটেড যারা আছে ওরা হয়তো বা ওই রিলেটেড কাজগুলো একটু ভালো বলতে পারে। আর সবচেয়ে ভালো হচ্ছে না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টেই তো প্রফেসররা আছেন, এবং সাধারণত প্রত্যেক প্রফেসরেরই নিজস্ব ল্যাব থাকে, নিজস্ব একটা রিসার্চ উইং থাকে। তো সাধারণত ওই উইংটাতে ইনভলভ হলে সুবিধা অনেকটা বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে হ্যাঁ যে research শুধু করলেই হবে না, আমরা রিসার্চের পরে যদি আমি বাইরে যেতে চাই কিংবা অন্য কোনো ভালো জায়গায় যেতে চাই, আমার অবশ্যই ভালো কিছু রেফারেন্স লাগবে। উইদাউট রেফারেন্স শুধুমাত্র আমার পেপার দেখে আমাকে কেউ নিবে না। তো আমি যদি কোনো একটা ভালো ল্যাবে থাকি, লিস্ট আমার পেপারের পাশাপাশি আমার কিন্তু রেফারেন্সটাও কনফার্ম হয়ে গেল। হ্যাঁ আমরা আদারওয়াইজ হচ্ছে যে পরবর্তীতে রেফারেন্স পেতে হলে একটা, বাট সায়েন্স এর এনার্জি উদ্যোগটা এটা অবশ্যই খুবই ভালো, এবং আমি মনে করি যে এটা অবশ্যই খুব ভালো কিছু করবে যে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যেটা বললেন যে রেফারেন্স এর কথাটা, এটা মেইনলি হচ্ছে আমরা রিসার্চে যারা কাজ করতেছে তাদের ওই ওই প্রফেসর সাথে রাখতে হবে, যে কি রিলেটেড কাজ করতেছে ওই একজন বা দুইজন, অনেক ক্ষেত্রে হয়তো বা একটা কাজে 3-4 জন প্রফেসরও থাকতে পারে। তো ওই হ্যাঁ হ্যাঁ তাদের সাথে কথাবার্তা বললে ওনাদের হয়তো বা ওনাদের আরো ভালো। ওনাদের ইনভলভমেন্টটা হ্যাঁ খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ। আমাদের হচ্ছে একজন কমেন্ট সেকশনে আরেকটা কোশ্চেন আসছে, যে এমডি আজিজুল করিম কোশ্চেন করছে যে এজ এ fresh graduate sometime I feel hesitant to do a research and approach a reputed journal. I think it's a self-confidence problem. How to solve this problem? ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এর জন্য সবচেয়ে ইফেক্টিভ সলিউশন একটাই, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পড়তে হবে এবং লেটেস্ট রিসার্চ আর্টিকেল গুলো পড়তে হবে। আপনি যখন ডিফারেন্ট রিসার্চ আর্টিকেল গুলো পড়বেন, আহ, আপনি দেখবেন যে একটা সময়ে আপনি নিজেই ফিল করতে পারতেছেন যে আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যখন পড়বেন, আপনি ডিফারেন্ট টাইপস অফ রাইটারের রাইটিং স্টাইল এবং নলেজ দুইটাই, একটা হচ্ছে তাদের নলেজ কি কি তারা শেয়ার করছে জার্নালটাতে, আর একটা হচ্ছে রাইটিং স্টাইলটা কি রকম। এই দুইটা আপনি যখন প্রচুর পড়বেন আপনি অটোমেটিক ফিল করবেন যে আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট হয়েছে, দেন জাস্ট ইউ ক্যান স্টার্ট ইজিলি। দ্যাটস দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে। আরেকটা কোশ্চেন আসছে কেয়ার ওই থেকে, যে ভাইয়া if I want to publish a paper on a conference and a journal both, এটা কি সম্ভব কিনা, মানে হচ্ছে কনফারেন্স এবং জার্নালে একসাথে পাবলিশ করা সম্ভব কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে এটা ডিপেন্ড করে, কিছু কিছু কনফারেন্স আছে যেগুলো সাধারণত বেশ মানে ভালো মানের, রয়্যাল সোসাইটির কনফারেন্স, তারপরে যেমন আমি যেহেতু ক্যান্সার ফিল্ডে আছে এএসিআর, তারপর হচ্ছে এসমো, এরা যে কনফারেন্স গুলো করে, এই কনফারেন্সে যে পেপারটা সাবমিট করা হয় তারা ওগুলোকে রিসার্চ পেপারে অটো পাবলিশ করে দেয়। সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো প্রেশার নিতে হয় না।
আবার কিছু কিছু জার্নালে কনফারেন্সে আছে যে শুধুমাত্র কনফারেন্সই শেষ হয়ে যায়, ওগুলোর আর কোনো ইলেকট্রনিক আর্কাইভ থাকে না। সেই ক্ষেত্রে আপনি ওই আপনার কনফারেন্সের কাজটা আপনি অন্য কোনো জার্নালে আপনি সাবমিট করতে পারেন এবং পাবলিশ করতে পারেন। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন কনফারেন্সে আসলে আপনি আপনার কাজটাকে প্রেজেন্ট করছেন। আর নাজলা আলম থেকে একটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল যেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো নেই, ওইখানে উচিত কিনা। আর সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের কোনো জার্নাল যেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো আছে, ওইখানে পাবলিশ করা উচিত কিনা। মানে হচ্ছে একসাথে ইম্প্যাক্ট ফ্যাক্টরের সাথে পাবলিশ করার রিলেশনটা কিরকম? ইম্প্যাক্ট ফ্যাক্টর, আচ্ছা ইন্টারন্যাশনাল জার্নাল বলতে আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করে নিই। কিছু টার্ম আছে যেগুলো খুবই হেজিটেটিং এবং এগুলো কনফিউজিং। সেটা হচ্ছে আমেরিকান জার্নাল অফ XYZ, ইন্টারন্যাশনাল জার্নাল অফ PQR, এই টাইপের কিছু আমাদের চাইনিজ, ইন্ডিয়ান, ইভেন আমেরিকান কিছু জার্নাল আছে জাস্ট নামের আগে তারা ইন্টারন্যাশনাল কিংবা আমেরিকান কিংবা ইউরোপিয়ান জার্নাল অফ XYZ। এগুলো আদতে কোনো মানে জার্নালই বলা চলে না, এগুলো জাস্ট হচ্ছে টাকা কামানোর কিছু পন্থা। আপনার জার্নালটা আপনি যে জার্নাল চুজ করছেন ওই জার্নালটা আপনি ওয়েব অফ সায়েন্সে গিয়ে আপনি চেক করবেন যে সেটা ওয়েব অফ সায়েন্সের লিস্টেড জার্নাল কিনা ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে আপনি তো দেখলেন যে ওয়েব অফ সায়েন্সের লিস্টেড কিনা, যদি লিস্টেড হয় দেন আপনি আগাবেন। আপনার ওয়েব অফ সায়েন্সের লিস্টেড হওয়ার পর আপনি সিমাগোতে গিয়ে ওটার ম্যাট্রিক্স দেখবেন। ম্যাট্রিক্স দেখে আপনি আহ, আহ, আপনার আমার কাজটা আসলে কোন লেভেলের, আমি তো একটা কাজ করছি, আমি তো জানি যে এটা ওয়ান ওয়ান ইম্প্যাক্ট ফ্যাক্টর যাবে না 5-এ যাবে না 15-এ যাবে। তো ওই জায়গায় প্রত্যেকটার আপনার সাইটেশন ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই অনুসারে আপনি আবার ওখানে ক্যাটাগরিজ আছে, Q1 জার্নাল, Q2 জার্নাল, Q3 জার্নাল। তো এটা হচ্ছে আপনার জার্নালের ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে ওরা ক্যাটাগরাইজ করছে। তো আপনি সেই ক্ষেত্রে আপনি এই সিমাগোতে থেকে একটা ওয়েবসাইট আছে, আমি আপনার লিংক দিয়ে দিব, জাস্ট মিনিট। তো ওই জায়গাটায় গেলে আপনি জাস্ট ফাইনাল ডিসিশন নিতে পারবেন আপনি কোন জার্নালটা চুজ করবেন। হ্যাঁ। আর এমডি আজিজুল হাকিম থেকে একটা কোশ্চেন আসছে যে এরকম কোন ফিল্ড যেটা হচ্ছে কোন রেপুটেড ফিল্ড না, রিসার্চের জন্য হয়তো রেপুটেড ফিল্ড না, ওইটা হচ্ছে তার রিসার্চ ক্যারিয়ারে কিরকম ইম্প্যাক্ট করতে পারে, যে যে যেগুলো হচ্ছে ফাইন্ডিং এ হয়তো অতটা অ্যাট্রাকটিভ হয় না, ওইগুলা রিসার্চ ক্যারিয়ারে কিরকম ইম্প্যাক্ট করে। এটা এটা আসলে কোনো ব্যাপার না, আপনার হচ্ছে আপনার আহ, আহ, কাজ কোন ফিল্ডের ওটা ততটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ আপনার কাজটা আপনি কোন কোয়ালিটিতে করতেছেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, আপনার কাজের আহ, কি বলে আপনি সাইন্টিফিক্যালি কতটা সাউন্ড, সেটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন লাইফ সায়েন্সে প্রচুর পেপার পাবলিশ হয়, লাইফ সায়েন্সে এই জন্য একটা বলা হয় যে লাইফ সায়েন্সের একটা পেপারের ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি 10 হয় এগ্রিকালচারের কিংবা এই ধরনের ফিল্ডে, সেটার যদি 3ও হয়, দোজ আর ইকুইভ্যালেন্ট। কারণ লাইফ সায়েন্সে প্রচুর পেপার জেনারেট হচ্ছে, এই জন্য অনেকাংশে এটার কম। তো আপনার রিসার্চ ফিল্ডটা ততটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা কাজের ভালো রিসার্চ করতেছেন। হ্যাঁ। আর মাইনুল কবির জানতে চেয়েছে যে এমএস ডিগ্রি আছে যার, সে কি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে রিসার্চার বা হচ্ছে পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বলতে কি বুঝাইছেন, আমি আসলে ক্লিয়ার না। মাইনুল কবির, আপনি যদি হচ্ছে এই আনমিউট করে unmute কোশ্চেনটা করে একটু। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বলতে মানে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো মানে আমেরিকান কিংবা ইংল্যান্ডের, কানাডাতে কোনো
প্রতিষ্ঠানে। আমার আর আর মানে মেডিকেলে পড়তেছি বর্তমানে, মানে এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর, ডাক্তার হয়ে যাওয়ার পর কি মানে শুধু রিসার্চার হিসেবে জয়েন করা যাবে কিংবা আবেদন করা যাবে কিনা? এমবিবিএস করার পর শুধু রিসার্চার হিসেবে জয়েন করাটা, আই থিংক দিস ইজ টাফ। আপনার এডিশনাল কিছু ডিগ্রি অবশ্যই করা লাগবে, as far I know. রাইসুল কিবরিয়া জানতে চাইছে যে if you could briefly say how to present the background study or literature review section better. আমি ওই যে একটা ওয়েবসাইটের লিংক দিছি, পাইছেন কি আপনারা? হ্যাঁ হ্যাঁ এটাতে হচ্ছে আপনারা আপনার এই ইয়েটাতে যে কোনো জার্নাল এখানে সার্চ করবেন, সার্চ করে আপনি দেখবেন যে আপনার জার্নালটা এই জায়গায় আনলিস্টেড কিনা। ফার্স্ট অফ অল যদি আনলিস্টেড থাকে দেন আপনি চেক করবেন যে এটা Q1 জার্নাল না Q2 জার্নাল না Q3 জার্নাল। তারপর হচ্ছে আপনি দেখবেন যে এটার ইন ডেপথ অ্যানালাইসিস করা আছে প্রত্যেকটা জার্নালের। তো অবশ্যই আমি আবারও বলতেছি যে আমরা বাংলাদেশে যারা রিসার্চে ইন্টারেস্টেড থাকি তারা ইভেন সবচেয়ে হাস্যকর বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক সময় আমরা ভালো ভালো গবেষণা করি কিন্তু জাস্ট এই জার্নাল কি চুজ করব এটা না জানার কারণে কিছু গার্বেজ টাইপ জার্নালে আমরা পাবলিশ করি, দেন ওটা আমাদের আসলে কোনো কাজে আসে না। যেই জায়গায় মানে উল্টা এইসব দেশের কানাডাতে এরা হচ্ছে আমাদের যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নিম্নমানের কাজ করে, জাস্ট তারা জানার কারণে ভালো ভালো জায়গায় সেটা পাবলিশ করতেছে এবং সেটা তারা পরবর্তীতে কাজে লাগাইতে পারতেছে। So, আপনি যখন একটা জাস্ট প্রিডাটরি জার্নালে আপনার ভালো একটা কাজ পাবলিশ করলেন, আপনি কিন্তু এই কাজটা আপনি পরবর্তীতে কোনো জায়গায় দেখাতে পারবেন না, বরং ওইটা আপনার ক্রেডিটের চেয়ে ক্ষতি আরো বাড়াবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে বা হচ্ছে আনমিউট করে কোশ্চেনটা করতে পারে। ও আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি লিটারেচার রিভিউ সেকশন বেটার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্টাডিতে হচ্ছে যে আমি ইন্ট্রোডাকশন স্লাইডে আপনাকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে আপনি যখন ইন্ট্রোডাকশনে, সাধারণত ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আপনার আসবে ইন্ট্রোডাকশনে, এবং ইন্ট্রোডাকশনে হচ্ছে আমি আপনাকে ক্যাটাগরাইজ করে দেখিয়েছি যে জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড। তো আপনি জানতে চেয়েছেন ব্রিফলি, ওকে, জেনারেল ব্যাকগ্রাউন্ড। আমি আপনাকে ওই সময় আপনি ছিলেন কিনা আমি খেয়াল করতে পারতেছি না, যে এক্স মলিকুল ক্যান্সারকে ভালো করে, দ্যাটস মাই হাইপোথিসিস। জেনারেল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্যান্সার নিয়ে আপনি অনেক কথা বলবেন, যে আগে ভালো কাজ করছে, অর্থাৎ এইটাতে মনে হয় ভালো কাজ করবে। দেন হচ্ছে আপনি নলেজ গ্যাপে গিয়ে আপনি বলেন, এই যে আপনি প্রত্যেকটা কথা বললেন, আপনার প্রত্যেকটা কথার পিছনে আপনার কি লাগতেছে, আপনার রেফারেন্স লাগতেছে। একটা কথাও আমি যদি জাস্ট একটা কথা বলি যে জেনারেল ব্যাকগ্রাউন্ডে যে জায়গায় ব্রড সেন্স, সেই জায়গায় যদি আমি বলি যে ক্যান্সারে প্রতি বছর 1 কোটি মানুষ মারা যায়, আমার অবশ্যই সাইটেশন দিতে হবে, একটা রেফারেন্স দিতে হবে যা আমি কোত্থেকে পাইছি। সেটা আমার ক্যান্সার স্ট্যাটিস্টিক্স ডাটা থেকে হইতে পারে অথবা অন্য কোনো পেপার থেকে হইতে পারে। তো এটাই হচ্ছে আপনার কম্বিনেশন লিটারেচার। আপনি যেটা বললেন যে লিটারেচার রিভিউ এন্ড ব্যাকগ্রাউন্ড স্টাডি,
ওই যে আমি ব্যাকগ্রাউন্ডটা স্টেট করতে গিয়ে জায়গায় জায়গায় যে সাইড করতেছি, ওইটাই হচ্ছে লিটারেচার রিভিউ। আমি লিটারেচার পড়ে পড়ে আমি আগাচ্ছি। তারপরে আপনি যে বললেন যে কিটোনের এই কিটোন গুলা আপনার ক্যান্সারকে ট্রিট করে, আপনার প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে আপনার রেফার দিতে হবে। এবং তারপরে আপনি বললেন যে রিসেন্টলি এক্স showed this as a promising molecule, Y showed this, Z found this as a highly potential molecule. প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু আপনি সাইটেশন করতেছেন। সো এটা হলো কি আপনার এই ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে আপনি লিটারেচার গুলো যে স্টাডি করছেন দুইটাকে আপনি কম্বাইন করলো, এইভাবেই আপনি আপনার লেখাটাকে আগে নিয়ে যাবেন। আই থিঙ্ক এটা আপনার আপনি কি ক্লিয়ার নাকি না আরো কিছু জানতে চাচ্ছেন? মোস্তফা কামাল ভাই, আপনি কি আরো কিছু জানতে চাচ্ছেন নাকি? সরি, রাইসুল কিবরিয়া ভাই। না ভাই, থ্যাঙ্কস, এইটুকুই। মানে আপনার জাস্ট হচ্ছে মানে একটা ব্রিজ করতে হবে আর কি। জি ভাই। জি। Mustafa Kamal, how can I select for which journal, either high or low, is best suited for my papers? Is there any underlying criteria for selecting that? Okay, that's a good question. এটা হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি, আমরা কাজ করার সময় আমরা কি করি, জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড স্টাডি করি। জেনারেল ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড যখন আমরা স্টাডি করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাজটা কোন ধরনের কাজ, এবং এই কাজটা যখন আমরা কন্ডাক্ট করে আমরা রেড করে ফেলছি তখনই বোঝা যায় যে সাপোজ এই জায়গায় মানে ওইরকম কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই, বাট একটা ছোট জার্নাল সেই জায়গায় সাপোজ আমার একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে গেলে আমার সাপোজ ওই যে আমি বললাম যে এক্স ট্রিট ক্যান্সার, এটার জন্য একজন করছে 5টা এসে, আরেকজন করছে 12টা এসে। তো ডেফিনেটলি যে 5টা এসে করে কনফার্ম করছে যে এটা ক্যান্সারকে ট্রিট করে, সে একটু নিচের ইম্প্যাক্ট ফ্যাক্টরে যাবে, হোয়ারেস যে 12টা এসে করছে সে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর চুজ করবে। আরেকটা জিনিস হচ্ছে মনে হতে পারে যে 5টা চুজ করছে সে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর চুজ করবে, যে 12টা চুজ করছে সে কম। কোন ক্ষেত্রে? যে 12টা এসে করছে সেগুলো খুবই মানধাতামূলের, সেগুলো স্পেসিফিক তো এখন শেষ হয়ে গেছে আসলে ওগুলো মানে আমাদের অনেকটা আগের দিনের মানে খুব যেগুলোর রেফারেন্স হতো না। বাট অন দা আদার হ্যান্ড যে 5টা কাজ করছে, 5টা এসে করছে, একটি খুবই অ্যাডভান্স লেভেলের স্টাডি এবং খুবই হাই থ্রুপুট নেক্সট জেনারেশন টাইপের অ্যাডভান্স যে এখন সবচেয়ে কঠিন যে আমাদের মেশিন লার্নিং, এআই, এগুলো যারা ইউজ করছে সে পাচ্ছিল। তো অ্যাকর্ডিংলি আপনি জাস্ট আপনার ক্যাটাগরাইজ করে ফেলতে পারবেন। ইটস ভেরি নরমাল। Shubhro Talukdar, why should I consider most while writing abstract? অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে জাস্ট লাইক মিরর, ইউনো। সো একটা পেপার সাধারণত আপনার 17 পেজ, 18 পেজ, 20 পেজ। একজন রিডার উনি তখনই এই 17 পেজে হাত দেন যখন ওনার কাছে অ্যাবস্ট্রাক্টটা মনে হয় যে এটা আমার আমার দরকারি এবং এটা আমার কাজের সাথে যায় এবং আই উইল বি বেনিফিটেড ফ্রম দিস জার্নাল। যদি অ্যাবস্ট্রাক্ট পড়ে তার মনে হয় যে না এটা আমার ফিল্ডের সাথে যায় না কিংবা আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে না, তখন সে আপনার 17 পেজে হাত দিবে না। এই জন্য হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টটা এত ইম্পর্টেন্ট।
ভাইয়া আমি কি একটু কথা বলতে পারি? জি বলেন। হ্যালো, আচ্ছা। জি তো একজন মনে হয় কোশ্চেন করেছিলেন এমবিবিএস এর ব্যাপারে, তো আমি ছোট মানুষ তাও একটু বলি যে আমি অনেকেই চিনি যারা হচ্ছে এমবিবিএস করার পরে একটা মাস প্রোগ্রাম করে দেন পিএইচডি গিয়েছে হুম, বাংলাদেশ থেকে। জি এরকম অনেকেই আছেন হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজিস্ট হিসেবেও আছেন, জি বিভিন্ন জায়গায় কাজ করতেছেন বা আদার জি সেক্টর গুলোতে কাজ করতেছেন। সো মানে বেটার হয় এমবিবিএস করে দেন হচ্ছে গিয়ে একটা মাস্টার্স করা বাংলাদেশ থেকে, ডিরেক্টলি পিএইচডি অফার পাওয়াটা একটু হ্যাঁ হ্যাঁ ডিফিকাল্ট হ্যাঁ আমি আমি বাংলাদেশ আমি থেকে। আপ- আমি আমি সেটাই বলছি যে জাস্ট একটা অ্যাসোসিয়েট ডিগ্রি লাগবে আপনার, আদারওয়াইজ ডিরেক্টলি আপনার ইয়েটা একটু কঠিন হয়ে যায়। জি ভাই। বিশেষ করে আমি অ্যালবার্টাতে যোগাযোগ করেছিলাম আমাদের ভার্সিটিতে, তো ওরা এটাকে জাস্ট আনফরচুনেটলি ওরা এটাকে ফুল আন্ডারগ্রেড হিসেবে ওরা অন্য কোনো ডিগ্রির সাথে কাউন্ট করে, বাট অ্যাজ অ্যালোন এমবিবিএস কে ওরা অনার্স হিসেবে ফুল ইয়ে করে না আর কি, বাট অন্য ওখানে জায়গায় তো পারমিশন হচ্ছে আছে। এমডি বেস, আর ইউকে বেসটা হচ্ছে একটু ডিফারেন্ট। ওই হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ সম্ভবত হচ্ছে বাংলাদেশ থেকে মানে ঢাকা মেডিকেল বা এরকম ঢাকা ইউনিভার্সিটি আন্ডার থেকে হচ্ছে গিয়ে কমনওয়েলথ স্কলারশিপ দেওয়া হয়। সো ওখানে আচ্ছা হচ্ছে গিয়ে যারা যায় এমবিবিএস থেকে ওরা হচ্ছে হুম, এমএস এক্সটেন্ডেড পিএইচডি প্রোগ্রামে করতে পারে, এনরোল করতে পারে। আচ্ছা আচ্ছা আমার অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কিংবা এর সিলেবাসটা জানা নেই, বাট নর্থ আমেরিকাতে ওরা এমডির জন্য এখানে এসে আরেকটা এমএস ইউএসএ কিংবা মিলি এক্সাম আছে ডিগ্রি, একটা। হ্যাঁ ডিগ্রি করে দেন হচ্ছে আপনি এমডি পিএইচডি প্রোগ্রামে ইয়ে করতে পারেন। তবে কানাডাতে যেটা সমস্যা হচ্ছে ওরা ম্যাক্সিমাম আপনার স্কুলে ওরা পিআর চায়, তো পিআর ছাড়া ওরা সাধারণত দিতে চায় না। বুঝতে পারছি এই ভাই। ক্ষেত্রে মনে হয় খুব সম্ভবত এমবিবিএস টাকে অধিকাংশ প্রি মেড অধিকাংশ স্কুল হিসেবে কাউন্ট হ্যাঁ করে, হ্যাঁ প্রি হ্যাঁ মেড স্কুল প্রিমেড হিসেবে। স্কুল হিসেবে কাউন্ট করে, এবং অধিকাংশ এসে যারা করে ওরা হচ্ছে এসে আপনার অন্য একটা ডিগ্রি করে আপনার পিআরটা নিয়ে নেয়, পিআর নেওয়ার পর দেন ওরা ইয়েতে কি বলে রেসিডেন্সিতে যোগ দেয়। জি ভাই, থ্যাংক ইউ জি ভাই। ধন্যবাদ। আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই সম্ভবত। আমরা কি তাহলে আজকে শেষ করতে পারি? আমার মনে হয় যে হ্যাঁ আমাদের শেষ হয়ে এসছে। তাহলে হ্যাঁ, সবার সাথে পরিচিত হয়ে আসলে খুবই ভালো লাগলো। জাস্ট একটু নলেজ শেয়ার করা আর কি আপনাদের সাথে, কারণ আই এম নট এ এক্সপার্ট, তো এই তো। জি ভাই, আমাদের অনেক ভালো লাগছে ভাই আপনাকে পেয়ে। এই আর কি, আপনি এত ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দিয়েছেন। অবশ্যই খুব ভালো আমরা লাগছে। আর আপনার স্ট্রাগলের ব্যাপারে একটু বললে মনে হয় ভালো হতো তাদেরকে। আপনি কিভাবে হচ্ছে গিয়ে ওখানে গিয়েছেন, যদি একটু শর্ট করে বলতেন সবাই একটু হয়তো একটু ইন্সপায়ার হতো যে আপনি এখন যে পজিশনে আছেন এটা কিভাবে আপনি অ্যাকোয়ার করছেন। না আমার তো বেশি দিন হয়নি, জাস্ট 6 মাসের মতো হয়েছে এই জায়গায়। না মানে বাংলাদেশ থেকে আপনার আচ্ছা আচ্ছা মাস্টার্স করা দেন হচ্ছে পুরা ও, আহ, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইন্টারেস্টিং। আমার অনার্স হচ্ছে ফার্মেসিতে, দেন অনার্স করার পর আমি ফার্স্টে চিন্তা করছি যে ইন্ডাস্ট্রিতে যাব, দেন ইন্ডাস্ট্রিতে ছিলাম প্রায় এর মতো। এসিআই ফার্মাসিউটিক্যালস তো অনেকে চিনতে পারেন। তো এসিআই তে কাজ করার পর মনে হয়েছে যে না, হায়ার স্টাডি করা দরকার। তো ইন দ্য মিন টাইম আমি সৌদি আরবিয়াতে একটা স্কলারশিপ পাই বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স এর জন্য। তো সৌদি আরবিয়াতে আমি মাস্টার্স করি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজিতে, দেন তো এই জায়গায় অ্যালবার্টাতে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার সৌদি আরবের যে ডিগ্রিটা
ওখানে আমি বেশ কিছু ইনডেপথ কাজ করার সুযোগ পেয়েছিলাম। তো আমার মাস্টার্সে থাকার সময় আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল কনফারেন্সে সুইজারল্যান্ডে, তারপর ইউরোপের আরো বেশ কয়েকটা দেশে আমার কনফারেন্স ছিল। তারপর আমার পাবলিকেশন হয়েছিল বেশ ভালো, 10+ ইন দ্য ফ্যাক্টরে সে সময়। তো এই জিনিসটা আমাকে অনেকটা মানে করছে, কি বলে, সহজ করে দিয়েছে। আমার স্ট্রাগলের যে পার্টটা বলবো সেটা হচ্ছে আমি যখন আহ, উম, চাকরি ছেড়ে, একটা ভালো স্যালারির চাকরি ছেড়ে আমি যখন সৌদি আরবিয়াতে যাই, তখন অনেকেই বলছে যে হায়ার স্টাডিজের জন্য সৌদি আরবিয়া এটা কোনো কথা? হায়ার স্টাডিজ এর জন্য তুমি ইউরোপে যাবা, নর্থ আমেরিকাতে যাবা। কিন্তু আমার তখন জব একদমই ভালো লাগতেছিল না আমার। এই মানে আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি কখন জব ছাড়বো, কখন জব ছাড়বো। তখন আমি জাস্ট সামনে যা পাইছি দেখছি আলহামদুলিল্লাহ, জব ছেড়ে দিলাম। জব ছেড়ে দিয়ে সৌদি আরবিতে চলে আসলাম। তো আমি ছিলাম কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। তো কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি হচ্ছে এখন ওয়ার্ল্ডের মধ্যে বেশ মানে যে ইউনিভার্সিটি খুবই দ্রুত মানে আগাচ্ছে সেগুলোর মধ্যে ইউএস নিউজ, বেশ কয়েকটা র্যাঙ্কিং হতো ইউনিভার্সিটির, টাইমস হায়ার এডুকেশন, ইউএস নিউজ অনুযায়ী টপ 20 আর টপ 60 তে চলে এসছে অল্প জাস্ট লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আমাকে পরবর্তীতে আর কি এদিকে আসার সুযোগ করছে। ফার্স্টে আমারও একটু মন খারাপ ছিল যে আমার ফ্রেন্ডরা অন্য ভালো ভালো জায়গায় যাচ্ছে, আমি সৌদি আরবিতে যাচ্ছি। সৌদি আরবে সবাই মনে করেছে কি বলে, খেজুর আর ওট, এই দুইটাই। তো এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। এই আর কি। তো ডিসকাশনের পরে হ্যাঁ, হ্যালো। মনে হচ্ছে আমাদের ডিসকাশনের পর্বে হচ্ছে আর তেমন কোশ্চেন নাই। যদি আচ্ছা আচ্ছা, যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে আমাদের হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ বা হচ্ছে আমাদের ইমেইলে মেসেজ করে পাঠাতে পারেন, ওইটা হচ্ছে আমরা নাসরুল্লাহ ভাইকে পাঠাবো, যে হয়তো বা ওইটার মাধ্যমে অ্যান্সার দেওয়া সম্ভব হবে। আর অবশ্যই অবশ্যই, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। আর আমরা হচ্ছে আজকের পর্বটা এখানে শেষ করছি। এরপরে দ্বিতীয় উইক যেটা হবে ওইটা সম্পর্কে বিস্তারিত হচ্ছে ইমেইলেই পাঠানো হবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আর নাসরুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ যে আমাদের সাথে আপনার এই সময় থেকে আমাদের সাথে যোগ হওয়ার জন্য। আর শেষ ধন্যবাদ মুহূর্তে চমৎকার একটা সেশন অর্গানাইজ করার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা অনেক হ্যাপি আপনাকে পেয়ে। না না না, তো হোপফুলি আমরা সামনে আরো প্রোগ্রাম করবো আপনাকে নিয়ে এখানে, এই যদি আপনার সময় হয় আর কি। অনেক ব্যস্ত আপনি। তো এই আর কি, ভালো থাকবেন ভাইয়া। জি জি, আল্লাহ হাফেজ। আমরা তাহলে করি, মিটিংটা এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।